নেইমার যে থাকবেন না অমন একটা আশঙ্কা তো ছিলই, এক অর্থে এটা জানাই ছিল। ব্রাজিল জাতীয় দলের হয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় গত বছর অক্টোবরে হাঁটুর যে ইনজুরির শিকার হন তিনি, এরপরে সার্জারি করাতে হয়েছে, তারপর থেকেই নেইমার মাঠের বাইরে রয়েছেন। সো কোপা আমেরিকার স্কোয়াডে তিনি থাকেন কিভাবে? তবুও ব্রাজিল সমর্থকদের একটা আশা ছিল যে হয়তো বা নেইমার একটু দ্রুত সেরে উঠবেন, হয়তো বা তাকে নিয়ে কোচ একটুখানি ঝুঁকি নেবেন, হয়তো বা তাকে কোপার স্কোয়াডটাতে রাখা হবে। কিন্তু ডরিবল জুনিয়র ব্রাজিলের 23 সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছেন কোপা আমেরিকার জন্য, সেইখানটাতে নেইমার নেই। নেইমারের না থাকাটা খুব একটা চমক নয় তাই সেই অর্থে, তবে স্কোয়াডটাতে কিন্তু চমক রয়েছে বেশ কিছু। সেইটা ইনক্লুশনের ক্ষেত্রে যেমন, ঠিক তেমনিভাবে বড় বড় নাম এক্সক্লুশনের ক্ষেত্রেও তেমনি। ফাইনালি গিয়ে ডরিবল জুনিয়রের এই 23 সদস্যের ব্রাজিল স্কোয়াডটা কেমন হলো, এইখান থেকে আসলে ফার্স্ট ইলেভেনে কারা কারা খেলতে পারেন, স্কোয়াডটার শক্তি দুর্বলতার জায়গায় বা কোথায় কোথায়, চলুন তা নিয়ে একটু আলোচনা করি। এমনিতে ব্রাজিল ফুটবলের একটা দুঃসময় যাচ্ছে। 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পর থেকেই তারা যেন একটা উল্টা পথে হাঁটছে। কারণ বিশ্বকাপ বাছাই পর্বে এই মুহূর্তে ব্রাজিল লাতিন আমেরিকার 10 দলের মধ্যে আছে 6 নম্বরে। 6 ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র 7। প্রথম 2টা ম্যাচ জিতেছিল, তারপরে ম্যাচ ড্র, সর্বশেষ 3টা ম্যাচ তারা টানা হেরেছে। কোচের পর কোচ পরিবর্তন হচ্ছে, এই জায়গাটাতে একটুখানি আসার ব্যাপার হচ্ছে গিয়ে ডরিবল জুনিয়র যিনি কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন এই মুহূর্তে, তিনি 13 দিনে ব্রাজিল 2টো ম্যাচ খেলেছে এবং সেই 2টো ম্যাচে ব্রাজিলের ফলাফল সমর্থকদের আবার কিছুটা আশাবাদী করে তুলছে। মার্চে 2টো প্রীতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েমলিতে গিয়ে 1-0 গোলে ব্রাজিল জিতেছে, বার্নাবুতে স্পেনের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। ফলে এইবারের কোপা আমেরিকা নিয়ে আবার একটুখানি আশাবাদী কিন্তু ব্রাজিলিয়ানরা হয়ে উঠছেন। কোপা আমেরিকায় গতবার দেশের মাটিতে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল ব্রাজিল 2021 সালে। ইনফ্যাক্ট নিজ দেশে কোপায় ওই প্রথমবারের মতো ব্রাজিল শিরোপা জিততে ব্যর্থ হয়েছে। লাস্ট শিরোপা জিতেছে তারা 2019 সালে, তাদের নবম কোপা। এর রেকর্ড হচ্ছে 15বার শিরোপা, তো আর্জেন্টিনা উরুগুয়ে সবচেয়ে উপরে রয়েছে। ব্রাজিলের সর্বশেষ যে শিরোপাটা হচ্ছে ওই নবম শিরোপা জিতেছিল 2019 সালে। এইবার কি সেটা রিপিট করতে পারবে কিনা? এইবারে কোপা আমেরিকা 20 জুন থেকে শুরু হয়ে 14 জুলাই পর্যন্ত হবে যুক্তরাষ্ট্রে, যেইখানে ব্রাজিল ডি গ্রুপে রয়েছে কলম্বিয়া, কোস্টারিকা এবং প্যারাগুয়ের সঙ্গে। গ্রুপ পর্ব পেরোনোটাই তো ব্রাজিলের জন্য একটা চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জে কোচ ডরিবল জুনিয়র ভরসাটা রেখেছেন কাদের উপর, স্কোয়াডটা কেমন হয়েছে এবং সেখান থেকে 11টা কেমন হতে পারে সেই আলোচনাটাই করব বলছিলাম। গোলকিপিং পজিশনে গত বেশ কিছুদিন ধরে ব্রাজিলের ওই অ্যালিসন বা এডারসন এই হয়ে আসছে, গত 1 দশক ধরে এইটাই ব্রাজিলের ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস গোলকিপার, এই দুইজনই থাকছেন। এবং এইখানে আমার মনে হয় যে শেষ পর্যন্ত এইবারও অ্যালিসনের উপরে ভরসাটা রাখা হবে ফার্স্ট চয়েস কিপার হিসেবে। বেন্তো, যার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শুরুটা ভালো হয়েছে, হয়তোবা ব্রাজিলিয়ান লিগে খেলেন, এই সামনের সিজনে হয়তোবা ইউরোপে তিনি চলে আসবেন। সো বেন্তো এখানে থার্ড চয়েস কিপার হিসেবে থাকছেন। সেন্ট্রাল ডিফেন্সে মার্কিনিয়স এবং গ্যাব্রিয়েল এই পার্টনারশিপটা হবে বলেই আমার কাছে ধারণা। মার্কিনিয়স তো অনেক দিন ধরেই ব্রাজিলের এই সেন্ট্রাল ডিফেন্সের একটা বড় ভরসা। ইনফ্যাক্ট থিয়াগো সিলভার সঙ্গে তার ওই জুটিটা তো বহুকাল ব্রাজিলের ডিফেন্স সামলেছে, আর ব্রাজিলে আর্সেনালের গ্যাব্রিয়েল সঙ্গেই এখন তার পার্টনারশিপটা হবে। যদি না এদের মিলিতও রিয়াল মাদ্রিদে খেলা যে সেন্টার ডিফেন্ডার, তিনি যদি না হচ্ছে গিয়ে দীর্ঘ একটা ইঞ্জুরি কাটিয়ে তিনি মাত্রই ফিরেছেন, তিনি তার জায়গাটা ফোর্স করে না যদি হচ্ছে গিয়ে ফার্স্ট 11-এ নিয়ে নিতে পারেন। আর এখানে বেরাল্ডো লাস্ট ফোর্থ সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে থাকছেন, পিএসজিতে খেলা। রাইট ব্যাক পজিশনটাতে এইখানটাতে হচ্ছে গিয়ে ইয়ান কুটো, জিরোনাতে খেলা যে রাইট ব্যাকটা, এই সিজনটা তার খুব ভালো কেটেছে এবং আমার কাছে মনে হয় ডরিবল জুনিয়র তার উপরেই ভরসাটা রাখবেন অভিজ্ঞ দানিলোর চেয়ে। ঠিক যেমনিভাবে লেফট ব্যাক পজিশনে আরানার উপরে বা হয়তো বা ভরসাটা রাখা হবে ওয়ানডেলের চেয়ে। দেখুন প্রত্যেকটা পজিশনেই কিন্তু বিকল্প ফুটবলার রয়েছে এবং এবং সেই জায়গাগুলো খুবই মানে ফার্স্ট 11-এর জায়গাগুলো পাওয়াটাও কিন্তু খুব সহজ নয়। সো ডিফেন্স লাইন শেষে যদি আপনি মিডফিল্ডের দিকে তাকান, এখানে একটা প্রথম নামটাই আমার কাছে মনে হয় ব্রুনো গিমেরেস। নিউক্যাসলে খেলা এই মিডফিল্ডার গত কয়েক সিজন ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগে আলো ছড়াচ্ছেন। ইনফ্যাক্ট 2022 ওয়ার্ল্ড কাপের পর থেকে তিনি ব্রাজিলের একাদশেও নিয়মিত মুখ হয়ে উঠেছেন এবং গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। ব্রুনো গিমেরেস তো আসলে থাকছেনই। সঙ্গে এখানটাতে আমার মনে হয় ডগলাস লুইস অ্যাস্টন ভিলাতে এই সিজনটা তার দুর্দান্ত কেটেছে, তাকেই হয়তো বা ফার্স্ট 11-এ দেখা যাবে। আর ক্রিয়েটিভ স্পার্ক হিসেবে এখানে লুকাস পাকেতা, যাকে ব্রাজিলের প্রবাবলি 10 নম্বর জার্সিতেই দেখা যাবে। নেইমার না থাকলে 10 নম্বর জার্সি আমরা পাকেতার গায়েই আসলে দেখেছি। সো ওয়েস্ট হ্যামে খেলা এই নাম্বার 10 কে আর কি প্লে মেকারকেই হয়তো বা ওই রোলটাতে
দেখা যেতে পারে। ব্যাকআপ হিসাবে এইখানেটাতে মিডফিল্ডেতে জোয়াও গোমেজ রয়েছেন এবং আন্দ্রেস পেরেরা আছেন। ফরওয়ার্ড লাইনে তো ব্রাজিলের প্রতিভার অভাব কখনোই ছিল না, এখনো নাই, এই মুহূর্তেও নাই। মানে দুর্দান্ত সব ফরওয়ার্ড এই জায়গাটাতে রয়েছেন, যেইটাতে আসলে অ্যাটাকিং লাইনটার যদি আমি বলি লেফট সাইডটা তো ভিনিসিয়াস জুনিয়রের। প্রবলেম যেটা সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস এবং ব্রাজিলের ভিনিসিয়াস আলাদা। রিয়ালের হয়ে তিনি দুর্দান্ত, ব্রাজিলের হয়ে তিনি ম্রিয়মান। রিয়াল মাদ্রিদের জার্সিকে এই সিজনটাও অসাধারণ কাটছে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল বায়ার্ন মিউনিখের বিপক্ষে অ্যাওয়েতে হোমে দুইটা খেলাতেই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। ইনফ্যাক্ট ব্যালন ডিওর জয়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে রয়েছেন ভিনিসিয়াস প্রবাবলি, কিন্তু ব্যালন ডিওরটা তিনি জিততে পারবেন না যদি না ব্রাজিলকে নিয়ে কোপাতে তিনি ভালো কিছু করতে পারেন, মানে হয়তো বা জিততে পারবেন না। প্রবলেম বলছিলাম যে ব্রাজিলের জার্সিকে ওই ভিনিসিয়াসকে দেখা যায় না। এই ব্রাজিলের সেলেসাও জার্সিতে 28 ম্যাচে এখন পর্যন্ত মাত্র 3 গোল করেছেন। সো ভিনিসিয়াসের জ্বলে ওঠাটা ব্রাজিলের কোপায় ভালো করার একটা বড় শর্ত বলে আমার কাছে মনে হয়। ফরওয়ার্ড লাইনের রাইট সাইডে ভিনিসিয়াসের ক্লাব সতীর্থ রদ্রিগো নাকি হচ্ছে গিয়ে রাফিনা, বার্সেলোনায় খেলা রাফিনার উপরে আস্থা রাখা হবে। আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্স বিবেচনা করে এইখানটাতে রাফিনারই প্রবাবলি ফার্স্ট 11-এ থাকার কথা। আর ইন্টারেস্টিং যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে অ্যাটাকের যে ফোকাল পয়েন্ট নাম্বার 9, এই সেন্টার ফরওয়ার্ড পজিশনটাতে আসলে ফার্স্ট 11-এ কাকে খেলানো হবে। এনরিক, ব্রাজিলের ফুটবলের নতুন ভরসা, ব্রাজিলের নতুন রোমারিও, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শুরুটা যার দুর্দান্ত হয়েছে। ওই যে দুটো ম্যাচের কথা বলছিলাম, ওয়েমলিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল তিনি দিয়েছেন, ওয়েমলিতে ক্লাব জাতীয় দলের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা তিনি ছেলেদের ফুটবলে। স্পেনে গিয়ে বার্নাবুতেও তিনি গোল দিয়েছেন। এই বার্নাবু আবার তার হোম হতে যাচ্ছে নেক্সট সিজন থেকে। রিয়াল মাদ্রিদে তিনি যোগ দিয়ে দিয়েছেন, সামনের সিজন থেকে সেইখানেই খেলবেন। সো 17 বছর বয়সী এই এনরিক, তাকেই কি নাম্বার 9-এ ফার্স্ট 11-এর এই জায়গাটাতে কোচ ডরিভাল জুনিয়র খেলাবেন কিনা? আমার কাছে মনে হয় সেটাই তিনি আসলে খেলাবেন। ব্যাকআপ হিসেবে এইখানে ইভানিলসন রয়েছেন, যার আবার ধরেন হচ্ছে গিয়ে মানে প্লেয়ার প্রোফাইলটা পুরোপুরি ডিফারেন্ট। তিনি হচ্ছে গিয়ে 6 ফুট লম্বা দীর্ঘদেহী স্ট্রাইকার। পোর্তোতে এই সিজনটা তার দারুণ কাটছে। 24 বছর বয়সী এই ফরওয়ার্ড, এরই মধ্যে তিনি হচ্ছে গিয়ে 39 ম্যাচে 24টা গোল করে ফেলেছেন। সো তাকেই কিন্তু ব্যাকআপ হিসাবেই আমি আসলে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। আর সঙ্গে ফরওয়ার্ড হিসাবে স্যাভিনো আর গ্যাব্রিয়েল মার্টিনেলি, আর্সেনালের খেলা, এই দুজনও রয়েছেন। সো মোটা দাগে এই হচ্ছে গিয়ে ব্রাজিলের 23 সদস্যের স্কোয়াড। এবং ফার্স্ট 11-এর কথা যেটা আমি বললাম, আমার কাছে মনে হয় এলিসন, মার্কিনিয়স, গ্যাব্রিয়েল, এখানে হচ্ছে গিয়ে কুটো, আরানা, সঙ্গে মিডফিল্ডে হচ্ছে গিয়ে ডগলাস লুইস, ব্রুনো গিমেরেস, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা এবং এনরিক। ব্রাজিলের 11টা এরকম গিয়ে হতে পারে। এখন বাদ পড়েছেন কারা কারা? বাদ পড়ার নামও কিন্তু অনেক বড় বড় নাম রয়েছেন। সবচেয়ে বড় নাম কাসেমিরো। এই ডিফেন্সিভ মিডফিল্ডার ব্রাজিলের তো গত এক যুগে একেবারে রেগুলার ফিক্সচার, এবং তিনি হচ্ছে গিয়ে এই জায়গাটাতে এই প্রজন্মের অন্যতম সেরা। কিন্তু ভাই, এই সিজনটা তার ক্লাব দল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এমন জঘন্য তিনি খেলেছেন, যেই কারণে তাকে আর ব্রাজিলের এই স্কোয়াডেই রাখেননি ব্রাজিল কোচ। বাদ পড়েছেন এই জায়গাটাতে হচ্ছে গিয়ে তার ক্লাব সতীর্থ কাসেমিরোর অ্যান্টনি। 100 মিলিয়ন ইউরো দিয়ে তাকে যে ইউনাইটেড কেন কিনেছিল, এটাই তো একটা বিরাট বড় প্রশ্ন। যাই হোক, তারও ক্লাব সিজন অবস্থা যাচ্ছে তাই জঘন্য, সো তাকে না রাখাটাও যৌক্তিক। নেই এই জায়গাটাতে গ্যাব্রিয়েল জেসুস, আর্সেনালের খেলা এই ফরওয়ার্ড, তার অবস্থাও তারও ক্লাব সিজনের খুব একটা ভালো নয় এবং সেই ফর্মের কারণে তাকেও আসলে বাদ দিতে হয়েছে। বিগ আরেকটা নাম যেটা নেই সেটা হচ্ছে গিয়ে রিশার্লিসন। রিশার্লিসন 2022 ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের মূল ফরওয়ার্ড ছিলেন, নাম্বার 9 ছিলেন, কিন্তু এবার হচ্ছে গিয়ে ডরিবল বলেছেন যে বটে যে ইঞ্জুরির কারণে, ফ্রেশ একটা ইঞ্জুরি আছে, যেই কারণে রিশার্লিসনকে আসলে তারা রাখছেন না। ওই জায়গাটাতেই হচ্ছে গিয়ে ইভানিলসনকে নেওয়ার কথাটা বলেছেন। সো এইটাও একটা বিগ ব্লো বলতে পারেন। আর হচ্ছে গিয়ে ব্রেমের, এটাতে আমি একটু সারপ্রাইজ হয়েছি যে ইউভেন্টাসে খেলা যে সেন্টার ডিফেন্ডার ব্রেমের, তাকেও এই সিজনটা যিনি খুব ভালো খেলছেন তাকেও ইনফ্যাক্ট এখানে ডরিবল জুনিয়র রাখেননি। যদি ব্রাজিলের স্কোয়াডটা দেখি তাহলে এই যে এত বড় বড় নাম, স্পেশালি কাসিমিরোর বাদ পড়াটা বা বাদ দেওয়াটা, গ্যাব্রিয়েল জেসুসের কথা বলতে পারেন, এইটা আমার কাছে মনে হয় ডরিবল জুনিয়র একটা খুব খুব ব্রেভ একটা ডিসিশন, যে তিনি আসলে বড় নামের পেছনে যাননি, তিনি আসলে কারেন্ট ফর্মের বিচারে গেছেন, কারা এই মুহূর্তে সবচেয়ে ভালো
ভালো ফর্মে রয়েছেন এবং কারা তার কোচিং ফিলোসফির সঙ্গে সবচেয়ে ভালোভাবে যান। সো সেই জায়গাটাতে ব্রাজিল সমর্থকরা কিছুটা আশাবাদী হতে পারে। পুরো স্কোয়াডের প্রত্যেকটা জায়গাতেই তো ব্যাকআপ রয়েছে। আমার শুধু মনে হয় যে মিডফিল্ডের ওই জায়গাটাতে ব্রাজিল আরেকজন ফুটবলার আসলে নিতে পারতেন। ফরওয়ার্ড একজন কমে, মানে ফরওয়ার্ডের ওই জায়গাটাতে বেশি হয়ে সেন্ট্রাল মিডফিল্ডের ওই জায়গাটাতে আসলে ব্যাকআপটা আমার কাছে মনে হয়েছে যে একটুখানি কম হয়ে গিয়েছে। তারপরে যখন খেলা মাঠে করাবে তখন আমরা বুঝতে পারবো। কোপা আমেরিকার আগেই তো ব্রাজিল 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবে, ওয়ার্ম আপ ম্যাচ খেলবে, মানে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি। সেইটা হচ্ছে গিয়ে 8ই জুন মেক্সিকোর বিপক্ষে, 12ই জুন ইউএসের বিপক্ষে। সেইখানটাতে ডরিবেল জুনিয়রের 11টা আরও অনেক বেশি স্পষ্ট হবে এবং ব্রাজিলকে নিয়ে আসলে কতটা আশা করা যায় সেটাও আরেকটু স্পষ্ট হবে। ব্রাজিল ফুটবলের যে একটা দৈন্যদশার ভেতর দিয়ে 2022 ওয়ার্ল্ড কাপের পর থেকে যাচ্ছে, 2023টা এত ভয়ঙ্কর ব্রাজিলের কেটেছে। বললাম যে বিশ্বকাপ বাছাই পর্বে তারা হচ্ছে গিয়ে মানে 6 নম্বরে পড়ে রয়েছে। সো সবকিছু মিলিয়ে কোপা আমেরিকায় এই ব্রাজিলকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখার একটাই হিসাব। ব্রাজিলকে নিয়ে তারা এই স্বপ্ন কেউ দেখে না যে না গ্রুপ পর্ব পার হবো, কিংবা ধরে নিতেছে গিয়ে হচ্ছে সেমিফাইনাল পর্যন্ত যাব, কিংবা হচ্ছে গিয়ে ফাইনাল পর্যন্ত। ব্রাজিলের স্বপ্ন একটাই, সেটা হচ্ছে গিয়ে শিরোপা। এই ব্রাজিল কি আসলে শিরোপা জিততে পারবে? শিরোপা জেতার মতো স্কোয়াডটা কি ডরিবেল জুনিয়র দিয়েছেন? আমার কাছে মনে হয় 3টা প্লেয়ার যদি তাদের সামর্থ্যের একেবারে চূড়ায় থাকেন, সর্বোচ্চটা দিতে পারেন, তাহলে সেটা সম্ভব, খুবই সম্ভব। কোন 3জন? ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক, ব্রুনো গ্রিমেরেশ। আপনি কি মনে করছেন যে এই ব্রাজিলের পক্ষে কোপা আমেরিকা জয় সম্ভব এবং এই 3জনই হতে পারেন ব্রাজিলের সেই শিরোপা জয়ের মূল ফুটবলার? আপনার মতামতটা জানাবেন নাকি?